নমস্কার, আপনারা শুনছেন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। আজকে আপনারা শুনবেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধে হতে আর বেশি দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনুনি? মস্ত বড় গুণী। আমার হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে, কিন্তু সত্যিকারের ভালো জ্যোতিষী কিন্তু কখনো আমি দেখিনি। তাই জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয় নাকি? আমার অতীত আর বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না ভাই। আরে চলোই না, পকেটে টাকা আছে তো, 2 টাকা তো দক্ষিণা নেবেন। তোমার হাতটাও দেখিও, দেখোই না সব ঠিকঠাক বলতে পারেন কি না। তা কিশোরীর কথা শুনে ওর সাথে গেলাম। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশাস্ত্রীর কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। এই যে চলে এসেছি এই বাড়িটা। আরে লোকটা বোগাস। হ্যাঁ, তো রাজা মহারাজা যার ভক্ত তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলল, কে? জ্যোতিষ মশাই বাড়িতে আছেন? ভেতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চেয়ে থাকলো। তারপর জিজ্ঞাসা করল, কোথা থেকে আসছেন? আমাদের আসার কারণ জেনে সে আবার বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ব্যাপার যা দেখছি বুঝলে, তোমার জ্যোতিষী মনে হচ্ছে পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করেই রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে দেখতে আমরা পাওনাদার কিনা। এবার দেখবে এসে ডেকে নিয়ে যাচ্ছে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটি দরজা খুলে বলল, আসুন, ভেতরে আসুন। ছোট্ট একটা ঘরের তক্তাপোষের উপরে আমরা বসলাম। একটু পরে ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে তাকে প্রণাম করে বলল, আসুন পণ্ডিত মশাই। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌড়বর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সবই উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা আর বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা। চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারাটা মনে পড়ে গেল। দুজনের মুখের আশ্চর্য মিল আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেকটাই বেশি, আর এনার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার যেন অনেকখানি হারিয়ে গেছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ এক মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো আগে দেখিনি। কথাটা ঠিক। বিশেষ করে আমার দিনটা আরও মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন আর বিয়ের দিন একই হওয়াতে বিয়ের সময় এই নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না, সে আমাকে কখনো দেখেওনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তার সঙ্গে তো আলাপ মোটে 2 বছরের, তাও একটা ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন।
মোটের উপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল ওই 13 বছর বয়সে। কি ঠিক তো? কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে, সেই টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ রয়েছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় 5খানা নোটশুদ্ধ মানিব্যাগটা আমার খোয়া গেছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে বলতেও পারিনি। তারানাথ বোধ হয় থট রিডিং জানেন, কিন্তু আরও ক্ষতি হবে সেটা কেমন করে বলছে? এইটুকু বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার একটু শ্রদ্ধা হলো, তাই মাঝে মাঝেই তার কাছে যেতাম। শুধু যে হাত দেখাতে যেতাম তা কিন্তু নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। সেই নিয়ে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র। অবশ্য যে পথে আসলো সেই পথে বেরিয়েও গেল। হাতে একটা পয়সাও থাকলো না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী আর সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা তো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকারের পসার নষ্ট হলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি ইত্যাদি মহৎ গুণের কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পসার বজায় রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তারাবার উপায় আর কৌশল বার করতেই তারানাথের অধিকাংশ সময় নষ্ট হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনা করার সময় কোথায়? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হয়ে যাওয়ার পর যে পায়নি এই কথা ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপর বিশ্বাস আবার ফিরে এসেছে। সুতরাং আমার সঙ্গে তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমাকে প্রায়ই বলে, তোমায় সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের কিছু ক্ষমতা আছে কিনা। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমাকে শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণচন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টো পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে, এই পৃথিবীতে তার কিছুই অজানা থাকে না। চন্দ্রদর্শন করি আর নাই করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, বরং দৈনন্দিন খেটে খাওয়ার জীবনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে এসব ব্যাপারও ঘটে তা তো আবার জানাও ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরনো একটা তুলোট কাগজের পুঁথির পাতা উল্টোচ্ছিল। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, একটু দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি তান্ত্রিক হয়, তবে তারানাথ সব কাজ ফেলে তার পেছনে দিনরাত লেগে থাকবে।
সেদিন বৃষ্টি মাথায় নিয়ে আমি আর তারানাথ গেলাম বেলেঘাটা। দেখলাম সাধুর ক্ষমতা। ঘর মোটামুটি ফাঁকাই ছিল। আমাকে দেখে সাধু বললেন, এদিকে আয় বেটা, হ্যাঁ বাবা বলুন। একটা গন্ধের নাম বল। বেলফুল। পকেটে রুমাল আছে? বার করে দেখ। রুমাল বার করে দেখি, তাতে বেলফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর কাছ থেকে 5-6 হাত দূরে বসে আছি, আর আমার পকেটে কেউ হাতও দেয়নি। আর ঘরের মধ্যে আমি, তারানাথ আর সাধু বাবা ছাড়া অন্য কেউ নেই। রুমালে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদেও নেই। কিছুটা যে আশ্চর্য হলাম না তা নয়, কিন্তু যদি ধরি যে সাধু বাবা যে তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনোদিনই মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার সময় তারানাথ বলল, না 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 না, লোকটা দেখছি নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1 সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড় করতে হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করলো, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের গোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার ওপর ততক্ষণ কার্যকরী হবে যতক্ষণ আমি তার কাছে আছি। তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সেই প্রভাবের মূলে কী আছে সেও তো আর এক গুরুতর সমস্যার ব্যাপার। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। একসময় আমিও ওই জিনিসের চর্চা যে করিনি তা নয়। ওই আতরের গন্ধ আর এমন কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরা এই ধরনের লোক দেখেছো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগ লাগলো না। এইসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ওই ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিচ্ছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, 2 চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। জ্যোতি দর্শন? চন্দ্র দর্শনের মতো নাকি? কি ধরনের জ্যোতি তারানাথ? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন হয়ে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটি শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবেই ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধে তখন প্রায় শেষের দিকে। মন্দিরে মন্দিরে আরতি চলেছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে গরম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের বৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন একটা কিছু ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি। চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে
বইটা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আগে বাঁকুড়া জেলার মালিয়ারি রুদ্রপুরে। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাবন্য ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে সেই কোন কালে। এখন তো তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা আপনি কি করে জানলেন? আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায় তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সেই হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু নাক হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকে সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম পালন কর, যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই তো এসেছি। ওরে, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, আর ছাড়তেও পারবি না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি তোর। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস না। যা যা। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, আমার পেছন পেছন কেন আসছিস? আপনাকে আমি ছাড়বো না। আমি কিছু চাই না, শুধু আপনার সঙ্গ চাই। বাবা, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে যে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। এখন যা এখান থেকে, যা যা। আর সাহস করলাম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পর সামনের দিকে চেয়ে দেখি তিনি আর নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে দিয়ে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে তিনি গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। তো কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমরা ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুজলি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করে। রামরূপ সাধক পুরুষ ছিলেন।
বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাস হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। বুঝলাম। আচ্ছা, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন একটা ভরা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে বলে ওর নাম লাভাঙার খেয়াঘাট। খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন। হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রও আছে। শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল লাভাঙার খেয়াঘাটের উপর। কেন বলো তো? এইসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সেই বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই। কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও তিনি বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বের হই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনই মলিন ঝট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বলল, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? কে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর মা, দয়া করুন। পালা এখান থেকে, বিপদে পড়বি, খুব বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা যা এখান থেকে, যা বলছি। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে তো আর বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বলল, মোলো যা, আবার কেন এলি তুই? মা, আমাকে দয়া করো মা, আমাকে দয়া করো। দূরা বলছি, বেরো এখান থেকে। তারপর রেগে গিয়ে আমাকে মারলো এক লাথি। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এই এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোনোদিন। শেষ রাতে স্বপ্নে দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে ভয়ঙ্কর চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় বলল, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে বাবা, কাল যাস আমার ওখানে, কেমন? সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলো। আবার এসেছে, দেখেছো? বেরো বেরো এখান থেকে। আমিও তখন মরিয়া হয়ে বললাম, তুমি তবে রাতে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা যা, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই ওখানে দাঁড়িয়ে। যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক না কেন, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলল, আয় বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিল। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্তির মতো। তা সে হুকুম পালন না করে কোনো উপায় নেই, কাজেই বসতে হলো। সে বলল, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? হ্যাঁ,
কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বলল, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি, বল 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 বল। পাগলির শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো হলো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর আর বর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলো। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বলল, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বলল, খা খা খা, ক্ষীরের বরফি খা খা। আমার মনে হলো এই তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এ কথায় মরা পোড়ানোর কয়লা মুখে দেব? ছি 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 ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিষাক্ত চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে, এ তো পুরো পাগলই। হ্যাঁ হ্যাঁ, পুরো পাগল। পাগল ছাড়া আর কিছুই নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বলল, খেলে রাবড়ি, বর্তমান কলা। পেরো কোথাকার, পেরো। পেটের জন্য এসেছিস শ্মশানে আমার কাছে? দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। আমার নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস, আজ আসিস। হ্যাঁ, রাগ করে না, রাগ করে না। ছি, আসিস কেমন? এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলো নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বলল, এসেছিস? আবার এসেছিস দেখছি। আচ্ছা নাচর বান্দা তো তুই। কেন বাদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে বলো তো? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রানি করে তোমার লাভ কি? হ্যাঁ, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? আছে, যা বলবে তাই করব। দেখোই না একবার পরীক্ষা করে। এরপর সে একটা অদ্ভুত প্রস্তাব করলো। আজ রাতে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ যখন হাঁ করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে
তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করিস নে। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারে। কেমন রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? হ্যাঁ, তবে এখানে মরতে এসেছিস কেন? মুখ পোড়া, বেরো, দূর হ। আরো নানা রকম অশ্লীল গালাগাল দিল। ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি না, গা সওয়া হয়ে গেছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এই পথে এসেছিস কেন রে? হ্যাঁ, ও অল্প বেঘাটের মারা। তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কম্য নয়। যা যা, গিয়ে কামিজ চাদর পরে হাউসে গিয়ে চাকরি করবে। যা, বেরো বেরো বলছি, বেরো। তুমি শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন কে ঠেকাবে? হ্যাঁ, মনে মনে আবার সন্দেহ হলো, না, এই নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছুই না। তখনই মনে পড়ল পাগলের মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যই এমন কথা বলে যে ওকে তো আমার বিদুষী বলে সন্দেহ হয়। সেদিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বলল, শোন, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে অবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ও সব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে তাদের চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাঁখিনী এই সব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায়, এরা সেইখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা হয় এরা তাই করে, করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথাটার উপযুক্তই বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই, ফাঁকা জায়গায় আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। আরো আছে, শোন। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে এদের বলে হাঁকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো সব। কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক।
ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাঁকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। তুমি তাহলে হাকিনি মন্ত্রে সিদ্ধ, তাই না? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এই বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল। শুনুন মশাই, আপনি ওখানে অত ঘন ঘন যাবেন না। পাগলি কিন্তু ভয়ানক মানুষ। ওর মধ্যে এমন শক্তি আছে যে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। হ্যাঁ মশাই, ওকে বেশি ঘাঁটাবেন না। আমরা গায়ের লোক, ওর কাছে বেশি ঘেঁষি না। আপনি বিদেশি লোক, অত কিছু জানেন না, তাই সাবধান করে দিচ্ছি আমরা। আমাদের কথা না শুনলে কিন্তু আপনি মারা পড়বেন শেষে। এই বা আমার করবে? যা করবার তা তো করেই দিয়েছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আর আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যাতে পাগলির টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখার কথা নয়, স্পষ্ট দেখেছি। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই, দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? কে? সে তিনি যিনি এখানে থাকতেন। মরণ, কে? তার নামটাই বল না রে, নাম বলতে লজ্জা করছে। হ্যাঁ হ্যাঁ, আমি চমকে উঠলাম। সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলিই কি লুকিয়ে রয়েছে? সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি। এসো না, বসো না, এসো, পাশে এসো। লজ্জা কি? আহা, আর অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, আয় বস। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি বলো তো? মরণ, খাটের মরা, আবল তাবল বকছে না গো। না, সত্যি বলছি, যখন তোমায় মা বলে ডেকেছি, আমায় কোনো ভয় দেখিও না। শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাধু সেজে থাকবার কাজ নয়, বুঝলি? থাক, তোকে দু একটা কিছু দিয়ে দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, বুঝলি? মরা আসবে শিগগিরই, অনেক মরা এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালে, তবুও কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে পড়ব না তো। বাকি আর সবেতেই আমি রাজি।
একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। আমায় বলল, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয় 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 আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। তোল তোল, মরাটা তোল, শেকড় বেয়ে নেমে যা যা যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে ভালো করে, দেখিস ভেসে না যায় যেন। যা যা, তুলে নিয়ে আয় যা। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি নে তো। পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম, এটা কে? কে এটা? মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোকে ঠিকই বলে, কিন্তু ফিরবার পর তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল, সন্ধ্যে থেকে আমাকে তাই তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা বলবারও নয়। সন্ধ্যের পর থেকে আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন আমায় বলল, যদি কোনো বিভীষিকা দেখিস তবে ভয় পাস না যেন, ভয় পেলেই কিন্তু মরবে। তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত দুপুর হলো ক্রমে, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিশ্ছিদ্র অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ এক পাল শিয়াল ডেকে উঠল নদীর ধারের একটা কষার ঝোপের আড়ালে। শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরো একটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছা, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই আমার। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাবো কেন? শিয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচের নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘুমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারোর। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কটা পাখি। বীরভূমের নদীর চরে যথেষ্ট হয়, 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলি, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণেই আমার চারপাশে মেয়েলি গলায় কারা যেন খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা তুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকেই তাকাই অসংখ্য নর কঙ্কাল দূরে, নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল, তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর ছটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে।
তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা হয়ে দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে তো আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজেই আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন। আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কীরকম। পাগলি আমায় যেমনটা বলে দিয়েছে আমি তো তেমনটাই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও মন্ত্র। সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমায় দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না যে আপনারা কে। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যৌক পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলের জন্য এই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যৌক পথে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয় ভয় বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোমাকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোমায়? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ। তোমার যেমন ভয় সে তুমি পারবে না, ও ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক তো? কথা দিলে? দিলাম। এই সময় যে সব দেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয় ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। আহা, যে দেখছো কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাতের অন্ধকার চিড়ে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে হাততালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁচড়াগুলো। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল,
আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচা দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনে উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুঁতিগন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছে সে সবটা চিৎকার করে কেঁদে বলল, আমায় উদ্ধার কর। রোজ রাতে এমনই হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি। আমায় উদ্ধার কর। কত কাল আছি এই শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। আমায় উদ্ধার কর, আমায় উদ্ধার কর। ভয় দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন বুবে ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়েই পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে ব্যাঙের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজন। যা 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 পালা, দৌড় দৌড়, বোঝা হয়ে গিয়েছে, বোঝা গেছে তোর দৌড়। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু কিন্তু আমি তো ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। তাই তো এই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? ধুর, ওসব হাঁকিনীদের মায়া। ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস নে। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরী। তু মহা ষোড়শী সুন্দরী। উচ্চতন্ত্রের সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। তুই তার কি জানিস? ও সব মায়া। তিনি অনেক কথাই বলেছিলেন যে আরও এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারার নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি কি সেটা? তোর ভাগ্য ভালো। শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে? আসন ছেড়ে ভাগলি কেন? মুখ পোড়া বাঁদর কথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাঁকিনীদের নিয়ে কারবার করি। ওরে মুখ পোড়া, তোকে আমি ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার সামনেই বসে আছিস এই বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, সকাল কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি?
এই তোরে সবে সন্ধে। তাই তো, সন্ধেই তো এখন, সকাল তো হয়নি। তাহলে এতক্ষণ? আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে? আর মিথ্যে তো ভয় দেখালে কেন? তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তিধর, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বলল, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনই কেটেছে, হে জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা, তুই ভাব, তোর সঙ্গে এসব বকে আমি কি করব? হ্যাঁ, তোকে আমি কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা যা যা, পালা পালা এখান থেকে। চলে এলাম। সে আর 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও পায়নি আর কোনোদিনও। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়। সংসারে কেউ ছিল না। সে লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষ, তার কি বুঝবে? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল। আমার মনে অর্থের লালসা ছিল, আর তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো এসো, চিনিয়ে দেব। আমি দেখলাম তারানাথের বকুনি আর থামবে না যতক্ষণ এখানে বসে থাকবো। তাই উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষা অনেক গুরুতর কাজ বাকি আছে। তো কেমন লাগছে আমাদের গল্প? ভালো মন্দ যাই লাগুক না কেন জানান আমাদের। নিচের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে আপনাদের জন্য। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। আমাদের আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদান করেছেন অনিমেষ ঘোষ, গল্প পাঠে শুভ, এবং গল্পের সূত্রধর আমি শুভদীপ। আসুন শোনা যাক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের গল্প। সেদিন হাতে তেমন কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা হয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনেও তেমন একটা আনন্দ ছিল না। কি আর করি, ধর্মতলার মনের কাছেই মটলেনের বাড়িটা। নাম্বারটা ঠিক মনে নেই, তবে বাড়িটা ছিল তারানাথ জ্যোতিষীর বাড়ি। সেখানেই গেলাম। দরজা খুলল তারানাথ স্বয়ং। আমায় দেখে বলল, এসো এসো। বলি, ব্যাপার কি? অনেক দিন তো কোনো খবরই নেই। আরে না না, কি যে বলেন, কদিন একেবারেই সময় হয়ে উঠছিল না, তাই আর আসা হয়নি। কিছুক্ষণ গল্পগুজবের পর উঠতে যাব, এমন সময় নামলো ঘোর বৃষ্টি। তারানাথ আমাকে এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম এই বৃষ্টি এত সহজে থামবে না। তারানাথের বৈঠকখানায় আমরা দুজনে বসে রয়েছি।
বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের একাকিত্বের ভাব আসে। বৃষ্টি না হলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না এলেও মনের ভাবটা এমনই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় নিয়ে কেউই আসবে না, সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসেও সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যা নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার ও শোনার ইচ্ছে দুজনেরই জাগল। প্রবল বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় হার, ল্যাংড়া আম, অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার ইত্যাদি আরও নানান রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব তো আর নয়, এ কথা তো আগেই বলেছি। নারীর সঙ্গে এসে যে বহুবার মেলামেশা করেছে এ কথা অস্বীকার করা যায় না। সুতরাং তার মুখ থেকেই এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব এমন আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই নয়। কিন্তু তার পরিবর্তে সে এই সম্বন্ধে যে অসাধারণ অভিজ্ঞতার কাহিনীটি শোনালো তার জন্য আমি সত্যি আদেও প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হয়েছিল একটা বড় দুঃখ মনের মধ্যে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে যেন কি একটা বলি বলি করেও বলে না। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টকর স্মৃতি ফিরিয়ে আনার মতো। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানোটাও শক্ত। বললাম, জ্যোতিষী মশাইয়ের এই সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? অভিজ্ঞতা একটা আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে সেবার বুঝেছিলাম, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। আচ্ছা শোনো তবে। কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথমে প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, তারপর সে মারা গেল, এই তো। এইসব গল্প ঢের শুনেছি। ঢের শোনোনি, শোনো, কিন্তু যদি বিশ্বাস না হয় সেটাও আমাকে বলো। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন খুব কাছের বন্ধু ছাড়া এ কথা কারোর কাছেই আর বলিনি কখনো। ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা আর 2টো করে পরোটা আর আলু ভাজা নিয়ে আসলো। চারির বয়স 10 বছর হবে। তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, চোখমুখ মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, আমার লেসের ডিজাইন আজকে আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম, ধর্মতলার দোকান থেকে তার জন্য উলবোনার একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আরে আজ ফুটবলের একটু ভিড় ছিল, আমি কাল ঠিক এনে দেব। চারি পাশেই দাঁড়িয়েছিল। তারানাথ বলল, মা চারি, যা তো মা, 2টো পান নিয়ে আয় তো। মেয়ে চলে গেলে আমার দিকে তাকিয়ে বলল, আসলে ছেলে পিলের সামনে এইসব গল্প বলা যায় না। গরম গরম পরোটা আর আলু ভাজা খেয়ে নাও, আর চাটাও খেয়ে নাও, তারপর বাকি গল্প শুনবে। চা পানের পরে তারানাথ বলতে শুরু করল, বীরভূমে শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার বলেছিলাম, তো তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে। কিন্তু এরপর থেকেই তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মে গেল। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম যে পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়াও উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। তা খুঁজলে কি হবে, ও পথের পথিকে দর্শন পাওয়া অত্যন্ত কঠিন। এই সময় বহু জায়গায় ঘুরে বেড়িয়ে আমার 2টো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথমত এই যে ধুনি জ্বালানো যে সমস্ত সাধুরা রয়েছে
তাদের মধ্যে 99% জনই ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা ওই বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকানোর বিশাল কৌশল এবং আয়োজন এদের আয়ত্তের মধ্যে থাকে। আর দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষ্য করলাম তা হলো সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত এইসব ধর্মের ব্যাপারে। তো সে যাক গে ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালাল দেখলাম, দৈবিক ঔষধের মাদুলি বিক্রেতাকেও দেখলাম, সাধু বেশি ভিক্ষুক দেখলাম, কিন্তু সত্যিকারের একজন সাধু একটাও দেখলাম না। তাই এই সময় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ছোট্ট গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ, রোগা এবং বেশ লম্বা আকৃতির এক বৃদ্ধ সাধুকে দেখলাম। উনি একটা ওই পুঁটুলি বগলে করে মন্দিরে ঢুকছেন। তো আমি গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলুম। সাধু বাবা দেখলাম বেশ মিষ্টভাষী। তিনি বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে সেই কথাই বললেন যে কথাটি ওই পাগলিও বলেছিল। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করকে যা যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টা মরার খুলি পেতে তৈরি। প্রতি রাতেই সাধু বাবা সেখানে সাধনা করেন, সেটাও দেখলাম। সাধু রাতে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম এই মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিতাম। 3 মাইল দূরের কুসুমবনি বলে একটা গ্রাম থেকে তার জন্য চাল ডাল সব কিনে আনতাম। সেখানে গ্রামের সকল লোকের মুখে শুনলাম, সাধু বাবার সাথে অত মাখামাখি করবেননি দাদা, তিনি অনেক বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত অদ্ভুত ক্ষমতা আছে তার। পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও ঠিক তেমনটাই ভয় দেখালো গ্রামবাসীরা। তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের অত বিশ্বাস করবেননি দাদা, ওরা কিন্তু সব পারে। একটু সাবধান হয়ে চলো, নইলে যে বিপদে পড়বে, এই আমি কয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওদের কথার আসল মানেটা বুঝলাম। একদিন গভীর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফটফটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে তাকিয়ে দেখলাম সাধু বাবাজি কার সঙ্গে যেন পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাতে কি এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে ধীরে ধীরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়ে যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালে থাকা এই মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট ভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী, এবং শুধু তাই নয়, সে পরমা সুন্দরীও। ভাবলাম এত রাতে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন, আর সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়। যাই হোক, আর বেশি দূর গেলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন একটা ভয়ও হলো। সেদিন চলে এলাম। তার পরদিন রাতে আমি ঘুমোলাম না। গভীর রাতে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে।
ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। বর্ষা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে সেদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম। সাধু বাবাজির সাথে যে মেয়ে মানুষটির কথা হচ্ছে তার পরনের কাপড় বড় অদ্ভুত ধরনের। সেটা না শাড়ি, না ঘাগরা, না ওই জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা, তবে ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে যে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার মনে একথা উদয় হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথাটা আবছাভাবে আমার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে যেন কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, কি দরকার এসবের মধ্যে শুধু শুধু থাকার। এই ভেবে আবার চলে এলাম। কিন্তু পরদিন রাতে একটা সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মধুর সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো যে এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা নিশ্চিত সম্বন্ধ আছে। এই রকম চললো আরো দিন 10-12। তারপরে সাধু বাবার ডাক এলো। বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি সব শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2-3 দিন তাদের লোক এসে ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে তারপর নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু কাছাকাছি তো কোথাও কোনো বস্তি নেই। মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে তো সে নয়। আমি অনেকবারই দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ মেয়ে কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনই তার অদ্ভুত ধরনের চমৎকার এবং দামি পোশাক পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আবার আসে কিনা। তখন বয়স ছিল অল্প। তোমরা যাকে বলো রোম্যান্স, তার একটা তখন আমার যথেষ্টই ছিল। এতে কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাতে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমন্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত। মনে একটা ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার পড়ে না যায়। তখন আমি অপরিণত বৃদ্ধি নির্বোধ যুবক মাত্র, কিন্তু তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারে সামনাসামনি হতে চলেছি, তবে কি আর ছাতিমতলায় একা পঞ্চমন্ডির আসনে বসতে যায়? তবে সে হবার নয়, ও আমার অদৃষ্টের লেখন। সে রাতের জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি তখন আর বুঝেছিলাম? যাই হোক, রাত ধীরে ধীরে গভীর হলো। পরে দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে।
আমার ডান দিকেই বরাকর নদী, তার দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা এবং পঞ্চমুণ্ডির আসন, আমি যেখানে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি টেরই পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসা পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, সে আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জল জ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ম্যাজিকের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ ও আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর 1 সেকেন্ড। তারপরে কি যে ঘটলো তা আমি আর কিছুই জানি না। উঠে দেখি সারা রাত সেই ঠান্ডা হাওয়াতে বাইরে পড়ে আছি। ধীরে ধীরে যখন আমার জ্ঞান ফিরে এলো, ততক্ষণে ভোর হয়েছে। পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, আর সারা রাত এইভাবে এই খোলা হাওয়ায় পড়ে থাকার জন্য গায়ে হয়েছে দারুণ ব্যথা, তার উপর গলাটাও ভার। এরপর ধীরে ধীরে আমি মন্দিরে চলে এলাম, এসে আবার শুয়ে পড়লাম। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমার মনে হলো এবার হয়তো আমার জ্বর হবে। পরদিন সারাটা দিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই ওই কাল রাতের কথাটাই ভাবতে থাকলাম। মেয়েটা কে, কি করে এমন নিঃশব্দে অতর্কিতে ওইখানে এলো? এ তো একেবারে অসম্ভব। মেয়েটি যে অসামান্য রূপসী তা আমি অজ্ঞান হয়ে পড়বার আগের মুহূর্তে, এই কয়েক সেকেন্ডের মধ্যেই তা দেখে নিয়েছিলাম। কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। সেদিন বিকেলবেলা সাধু বাবা গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একখানা মোটা সুতির চাদর এনেছেন, আর তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে একখানা ভালো পশমি আলোয়ান দিয়েছে। আমায় শুয়ে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই অবেলায় শুয়ে কেন? ওঠো ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধু বাবার হাত থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো তো তোমার? অসুখ বিসুখ নাকি? কিচ্ছু জবাব দিলাম না। সাধু বাবা স্নান সেরে এসে জমিদার বাড়ির সব কাণ্ড আমাকে সবিস্তারে বললেন। আমায় আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? তোমাকে তো আগেই বলেছি বাবা, তোমরা ছেলে ছোকরারা এ পথে কি নামলেই নামা যায় রে বাপ। এ বড় কঠিন পথ, সবার তারা হয় না। সেই রাতে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, আমি অজ্ঞান হয়েই রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু বাবা আমার মাথার কাছে বসে আছেন। বোধহয় তাঁরই সেবা যত্নে এবং দয়ায় সেবার ধীরে ধীরে সেরে উঠলাম। সুস্থ হওয়ার পর একদিন দুপুরের পর গাছতলায় বসে আছি আমি আর সাধু বাবা। উনি বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ, এবার তো আর বাঁচতে না।
অতি কষ্টে বাঁচানো হয়েছে। আচ্ছা বাপ, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাতে? আমি তো অবাক, ইনি কি করে জানলেন? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, আর সেই বলেছে এসব। আমাকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, ভাবছো আমি কি করে জানলাম, তাই না? আরে বাপ, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা জানো। তোমাদের দেখে ভারী দয়া হয় আমার। আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে ওসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে চেও না বাবা। আমি চুপ করে রইলাম। তাহলে আমিই বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি? সেই দিনই মনে মনে সংকল্প করলাম, একদিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই বেরিয়ে যাব। কিন্তু আমার ভাগ্যলিপি ছিল অন্য। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি। দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছেই না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে তো আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যের কিছু আগে আমাকে ডেকে তিনি কাছে বসালেন, বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছ, নিজের ছেলের মতো সেবা করেছ। তোমাকে কিছু দিতে চাই। আচ্ছা, একটা কথা তার আগে বলি, তোমার সাহস আছে তো? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি এবং তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা প্রচণ্ড ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর কি খোকরো সাপকে ভয় করে, ঠিক তেমনই ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রে। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে পরে কোনো একদিন বলবো খন। কতদিন ওর সঙ্গে ছিলে? আগে প্রায় মাস 2 হবে। ওর সঙ্গে যখন ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি বোকা। তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাতে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেটা সেই অপরিচিতা নিশা বিহারিণী রূপসীর টানে। কিন্তু এই কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? তো সেই দিন সাধু অতি অদ্ভুত এবং গোপনীয় একটি কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাতে ছাতিমতলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো
দেহধারী মানুষ নন। এই শুনে আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা বলছি শোনো, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দন ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজর গ্রামে তাঁর মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন তিনি। কুলার্ণব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তাঁর সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি যখন যুবক, তোমারই মতো বয়স, স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল সেই ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতিবিধি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তা কি আর হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আচ্ছা বাবা, উনি আপনাকে ওই পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয় এদের মধ্যে যে কেউ। যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিষ্কিনী দেবীকে মায়ের রূপে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় মেয়ে রূপে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের মধ্যে কেউ ভালো কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের এই প্রথম শ্লোকই হল আকাত্তা সংপ্রবক্ষামি যোগিনী সাধনম সর্বত্র সাধনং নাম দেহিনং সর্বসিদ্ধিনম অতিগুজ্জ মহাবিদ্যা দেবানম্পি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকমই একজন জীব। তোমার সাহস থাকলে সে মন্ত্র আমি তোমায় দিয়ে দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি কেমন একটা নাছোড় বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, মেয়ে রূপে পাবে দেবীকে। আর তা না হলে কিষ্কিনী সাধনার মন্ত্র নাও। আহ, কি বিপদেই না পড়েছে এই বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? এরপর সাধু আমায় চুপ করে বসে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে তুমি মেয়ে রূপে, বোন রূপে, আবার প্রিয়তমা রূপেও পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো প্রিয়তমা রূপে পেতে চেও না, কারণ এতে বিপদ অনেক বেশি। শোনো তবে এর বিপদের দিকগুলো বলি। প্রিয়তমা রূপে সাধনা করলে তিনি তোমাকে সঙ্গী রূপে দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী। এরা কিন্তু সাধারণ মানুষ নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড়ই শক্ত। এরা হয় তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে রাখবে, আর নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড়ই কঠিন। সাধুজি, আমি রাজি। আপনি আমায় এর মন্ত্র দিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারবো না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না।
বেশ, খুব ভালো প্রস্তাব। তাছাড়া আমিও আর এখানে থাকতে চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজি ও মাথু পাগলির মতো হিপনোটিজম জানেন এবং আমাকে হিপনোটাইজ করে যা তা দেখা। কেন, আপনি যে স্বচক্ষে পঞ্চমন্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর যে আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমন্ডির আসনে গিয়ে যখন বসি তখনই হয়তো জ্বর এসে গেছে। আর সে সময় জ্বরের ঘোরে কি দেখতে কি দেখেছি, হয়তো সব চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এই সন্দেহটাই আমার হয়েছিল, সত্যি বলছি। যাই হোক, তো তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। থাকতাম গ্রামের 12 বাড়ি ঘরে। গ্রামের লোকেরা যে যা দিত তাই খেতাম। আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এভাবেই কেটে গেল 1 মাস, 2 মাস, 3 মাস, কিন্তু কিছুই তখনও দেখতে পাচ্ছি না। মন্ত্রের উপর থেকে ধীরে ধীরে আমার বিশ্বাস যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে সাধনা সম্পন্ন করে হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিছু হবে না। শেষে 6 মাসও শেষ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়মই আমি পালন করলাম। মন্ত্রোচ্চারণ করলাম, পদ্মাসনং সমস্থায় মৎসন্দ্রনাথ সম্মতম হমেশাস্নৈ পূপ সৌপৈ সংপূজ্য মধুসুন্দরী। বরাকর নদীর তীরে বসে ভাত রান্না করলাম, কই মাছ পোড়ালাম, একটা কলার পাতায় ভাত আর পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের কাটা ডালপালা দিয়ে বালির উপরে হোম করে ওং টং ঠং ঝং ইং খং মধুসৌন্দর্যায় নমো এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে সেই জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা এবং চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে তারপর ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন ঠাকুরমশাই? কাকস্য পরিবেদনা। কি চন্দন, মিষ্টি এসব কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু আমায় ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাথু পাগলি তেমনি এই সাধু। তন্ত্রতন্ত্র সব বাজে। কিছুটা হিপনোটিজম জানে, তাই সরল গ্রামের লোকেদের ঠকিয়ে খায়। তবে এসব ভাবতাম বটে, কিন্তু জবটা ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। তো এইভাবে কেটে গেল আরো মাস 4-5। একদিন সন্ধ্যের পরে, রাত তখন সবেমাত্র হয়েছে, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখন। এমন সময় হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ বাতাসে অনুভব করলাম। এই জায়গাটা বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণও মিথ্যা বলিনি। এরপর যা যা হলো সেগুলো সব একে একে বর্ণনা করছি, মন দিয়ে শোনো। তো সেই কস্তুরীর গন্ধটা যখন সবেমাত্র 4-5 সেকেন্ড পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি না আছে। তারপরেই মনে হলো আমার পেছনে, অর্থাৎ আমি যে গাছটার তলায় বসে আছি তারই গুঁড়ির আড়াল থেকে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও একভাবে অনুভব করা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন প্রবলভাবে সজাগ এবং সতর্ক হয়ে উঠল। বাতাসের চলাচল যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের শিখা বার হচ্ছে।
ভাবলাম আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমন্ডির আসনে বসার রাতের সেই অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম যে যাই হয়ে যাক না কেন, জ্ঞান আমি হারাবো না। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে তাকিয়ে আছে। নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ তারানাথ পেয়েছিলেন, তাই মনে হয় আমার কথার তীব্র প্রতিবাদ জানিয়ে বললেন, নিজের চোখে সুস্থ শরীরে সব দেখেছি। বিশ্বাস করা বা না করা সে তোমার ব্যাপার, কিন্তু আমি যা দেখেছি সেটা কখনোই অস্বীকার করতে পারবো না। বুঝলাম। তা কেমন দেখলেন ঠাকুরমশাই? মানে চেহারা কেমন ছিল? সে চেহারা ভুলবার নয়। অত্যন্ত রূপসী যদি বলি তাও হয়তো অনেক কম বলা হবে। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যত ভানু প্রতিকাশা বিদ্যাৎপুঞ্জ নিভাসতি, নীলাম্বর পরিধানা মদবিহলোচনা, নানালঙ্কার শোভাঢ্যা কস্তুরী গন্ধ মোদিতা, কোমলিঙ্গং স্মরমুখিং পিনতুঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধক নিজে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন প্রায় লোপ পেতে বসেছে। কথা বলবো কি করে? পাগল নাকি তুমি? সেতে সহ্য করা কি আমার কর্ম? তার শরীরের কোনো অংশই তখন সাধারণ মানুষের মতো নয়। ওই যে বলা আছে না, মদবিহলোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয়ে যায় সেই চোখের চাহনিতে। আচ্ছা বেশ বেশ, বর্ণনাটা এখন বাদ দিন। কি কথা হলো সেটাই বরং বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের উপর সেই থেকেই মধুসুন্দরী দেবী প্রতি রাতেই আমায় দেখা দিতেন। বলাই বাহুল্য, সাধুর কথা এক প্রকার অগ্রাহ্য করেই আমি নদীর তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রেয়সী রূপে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে তখন হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুই পাড়ের শালবন তখন পাতা ঝরিয়ে দিয়েছে। আকাশ প্রতিদিন নীল। রাতে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকারের বাঁচাটা বেঁচেছিলাম ওই 3টি মাসই। এসব কথা বলাও এখন আমার পক্ষে কতটা কষ্টকর তা তুমি জানো না। আমার জীবনের পাওয়া সর্বশ্রেষ্ঠ আনন্দ তা আমি পেয়েছিলাম ওই 3টি মাসেই। দেবী বটে। মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না, তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো এখন ভাবছও তাই। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল ওই মন্ত্র দান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজি সুরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই আর ভালো লাগে না। শুধু মনে হয় কখন সন্ধে নামবে বরাকর নদীর ওই শালবনটায়, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আমার কাছে আসবেন। সারা রাত যে কিভাবে কেটে যায় স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো, তা কিছুই বুঝতে পারি না। আকাশ নক্ষত্র সব দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় কয়েক প্রহরের জন্য।
কয়েক প্রহরের জন্য নিশ্চয়ই সময় থেমে যায় স্থাণুর মতো, অচল হয়ে যায় বরাকর নদী তীরের বনের মধ্যে। একদিন একটা বিপদ ঘটল। একটা সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, বাড়ি তার ওই সামনের বস্তিতেই। অনেক দিন থেকেই তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন হলো কি, সে জল নিয়ে ফিরে যাচ্ছে, এমন সময় আমায় বলল, ও সাধুজি, আমার ছেলেটার যে বড় বড় অবস্থা রে, তোর কাছে কোনো মাদুলি থাকলে দে না রে সাধুজি। মেয়েটির করুণ জিজ্ঞাসায় আমার মনে বড়ই দয়া হলো। মাদুলি দিতে জানি একথা আমি বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সে রাত্রে দেখলাম এক অন্য মূর্তিতে। সে কি কুটিল তার চোখের চাহনি, আর কি ভীষণ সেই মুখের ভাব। সে ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবী যখন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, লাল টকটকে তার জিভ, খোলা তার চুলে যে কালভৈরবী মূর্তি ধারণ করেছিলেন, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম, আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়। মানুষের পর্যায়ে সে পড়ে না। মানুষ যতই যা করুক, সে কখনো করালিনী হয় না, পিশাচিনী হয় না। সে মানুষই থাকে। ভীষণ পীত গন্ধে সেদিন শালবনটা ভরে গেল। প্রতিদিনের মতোই কস্তুরীর সুগন্ধ কোথায় যে মিলিয়ে গেল তা বোধগম্য হলো না। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, আবার বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মভেদ নেই, আর এরা পারে না এমন কোনো কাজও নেই। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথতে পারে, সেই হাতেই বিনা দ্বিধায়, বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। মধুসুন্দরী দেবী সেটা বুঝতে পেরে বললেন, ভয় কিসের? ভয় কই? আর তুমি রাগ করছো কেন? তুমি মৃতদেহ চিনতে পারবে? অন্ধকার রাতে সাঁওতালদের কোনো বউয়ের মৃতদেহ তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, তুমি চিনতে পারবে? যদি চিনতে না পারো, তবে দুটো মৃতদেহ জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনতে পারবে। দেবী, দেবী, তোমায় আমি ভালোবাসি। ও মূর্তি তুমি আমায় কখনো দেখিও না। আমায় তুমি মেরে ফেলতে পারো, কোনো ক্ষতি নেই, কিন্তু কিন্তু অন্য কোনো নিরাপরাধী স্ত্রীলোকের তুমি প্রাণ কেন নেবে? দয়া করো দেবী, হাত জোড় করছি, দয়া করো। আমার বহু প্রচেষ্টার পর সন্তুষ্ট হলেন উনি। তারপর আবার যে দেবী ছিলেন সেই মূর্তিতেই ফিরে গেলেন। বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে তুমি আমায় দেখতে চাও? সেই মূর্তিতে আমি এখনই দেখা দেব। এই বলতে বলতে দেখি সেই সাঁওতালি মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে। এখন বরং আরো নিটল গড়নের শরীর, মুখের ভাব আরো নমনীয়। না 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 না, ও মূর্তি আমি দেখতে চাই না। ও মূর্তি আমি দেখতে চাই না। তুমি তুমি তোমার মূর্তিতেই দেখা দাও দেবী। সেই রাত থেকেই বুঝলাম যে আমি কালসাপ নিয়ে খেলা করছি। গুরুদেব হয়তো আমাকে এই জন্যই বারণ করেছিলেন। হয়তো একদিন এর হাতেই মরব। একটা কথা জানো তো, যে সাপুরে সাপ খেলা দেখায় মন্ত্রের বলে, আবার বেকায়দায় পড়লে কিন্তু সেই সাপের ছোবলেই তার মৃত্যু হয়। কিছুদিন পরে ওনার পিশাচি মূর্তির কথা ভুলে গেলাম দেবীর প্রেম এবং মধুর ব্যবহারে। বুঝলাম এ কোনো সাধারণ মানবীই নয়, অমানবিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে।
একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। বুঝলাম, কিন্তু কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি কখনো ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা লেখা আছে? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে তখন হাসি মুখে বসে আছে এক লাস্যময়ী, চঞ্চলা মুগ্ধ ভাবের অপরূপ রূপসী এক তরুণী নারী। হ্যাঁ, দেবী বটে। আমি আবার কিসের নেশায় যে ডুবে গেলাম তা বুঝতে পারলাম না। আমার আর মাথা ঠিক রইল না। একদিন দেবী বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। বিপদ? কি কি বিপদ? তা এখন বলবো না। প্রাণ সংশয়ের বিপদ কি? বললাম তো, এখন কিচ্ছু বলবো না। কিন্তু তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবে। কথাটা ফলে যেতে খুব বেশি দেরি হলো না। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন আমার খোঁজ করতে করতে সেখানে গিয়েই হাজির হলো। গ্রামের লোক তাদেরকে বলেছে যে কেউ একজন পাগল, বোধ করি বাঙালিই হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমাকে এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করল। পরনে ছেঁড়া ময়লা কাপড়, মাথায় জ্বর, গায়ে খড়ি উঠছে, এই অবস্থায় তারা আমাকে খুঁজে পায়। বাড়ি ধরে আনার জন্য অনেকক্ষণ টানাটানি চলতে থাকে, কিন্তু আমি কিছুতেই আসবো না, আর ওদিকে ওরাও ছাড়বে না। তখন সত্যিই আমার জ্ঞান নেই, সত্যি আমি পাগল হয়ে গেছি। ওরা হয়তো আমাকে আনতে পারতই না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়নী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। মানে সেটা কিরকম ঠাকুর মশাই? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছেড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে এসে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বলেছিলাম, আমি আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না আমি। যেতে যে তোমাকে হবেই, এ হলো অদৃষ্টের লিখন, খণ্ডানো সম্ভব নয়। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো আমার দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যই। দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞেস করিনি যে তিনি কি করে এ কথা জানলেন। হলোও তাই। বাড়ি আসার পরে সবাই বলল কে কি সব খাইয়ে নাকি পাগল করে দিয়েছে। তাই কিছুদিন পাগলের চিকিৎসা চলল আমার, আর বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আচ্ছা ঠাকুর মশাই, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপ রে, এ কি ছেলে খেলা নাকি? মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। তা সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে আর উত্তেজনায় বালিশ বুকে দিয়ে সোজা হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না তা কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে। এদিকে বিদ্যুতের মতো শক্তিরূপিণী যোগিনী, তার তেজে তার কাছে ঘেঁষা যায় না। অথচ কেমন যেন মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমার কাছে। প্রিয়তমার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি মাঝে মাঝে রাগে ঠোঁট ফুলিয়ে অভিমান করতেন।
বরাকর নদীর ধারে শালবন রাতের পর রাত তার মিষ্টি হাসিতে পূর্ণিমার চাঁদের আলোর মতোই উজ্জ্বল হয়ে উঠত। এমন করে কত রাতই না কেটেছে তার ইয়ত্তা নেই। এক এক সময় তো মনে হতো যে তিনি যেন সত্যি মানুষ। তিনি যেদিন চলে গেলেন তার আগের রাতে তিনি বলেছিলেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলতে পারবো? আমাদের পক্ষেও ভোলা সম্ভব নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতকাল পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চায়। তার জন্যে আমাদের মন সবসময় উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু তাই বলে তো আর নিজেকে সহজলভ্য করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না। সেই আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে, কিন্তু আমাদের অদৃষ্টলিপি চিরদিন আমরা এক জায়গায় থাকতে পারি না। কিছু না কিছু ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন ডাকে আমাদের, কজন বিশ্বাস করে? সুখী ভেবো না আমাকে। এতই যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারাটা জীবন মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকেই মন দিতে পারি না। এর মধ্যে তো কিছুদিন পাগল হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে উঠে সব সামলে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ হয়, যা হয় একরকম করে। তবে সেও কিন্তু দেবীরই দয়া। তিনি বলেছিলেন, জীবনে কখনো তুমি ধনী হতে পারবে না, তবে অর্থাভাব হবে না। ঠিক যেমন করেই হোক চলে যাবে। তা দেবীর কৃপায় কোনোদিনই আমাকে অর্থ কষ্টে পড়তে হয়। কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবন? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাওয়ার জন্য উঠল। আমিও বেরিয়ে ধর্মতলার মোড়ে এসে দাঁড়ালাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে এই 20 শতাব্দীর বাস্তব জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে ওর বলা গল্পের সত্যতা নিয়ে আমার মনে কোনো রকম অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো সেটা আর নাই বা বললাম। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের গল্প। গল্প পাঠে ছিলেন শুভধর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুবাই, স্নেহাদ্রি, তনুশ্রী, সৌরভ, আর্যদেব, মৌপিয়া, সুপ্রজা, চিঞ্জিত, রমাকান্ত, অনিমেষ, কৌশিক, বাল্মীকি, সৃজিতা, সোনিয়া ও শুভ্র। আবহে ছিলেন স্নেহাদ্রি। অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিলেন শুভ্রকমল মুখার্জি। পোস্টার পরিকল্পনা এবং রূপায়ণে ছিলেন ইন্দ্রিয় অন। শব্দগ্রহণ এবং সমগ্র পরিচালনায় অনিমেষ ও নীল। শেষ হলো আমাদের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প। খুব তাড়াতাড়ি আমরা আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা।